রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আয়োজনে প্রস্তুত ইসি, শপথ 21 আগস্ট। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 9 জনের 5 জনই বাংলাদেশি, কুষ্টিয়ায় সাংবাদিক পরিবারের স্তব্ধতা। একনেকে 10 প্রকল্প অনুমোদন, গ্রামীণ উন্নয়নে 5,000 কোটি টাকা বরাদ্দ। মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইনের খসড়ায় জন আকাঙ্ক্ষা উপেক্ষিত, পুনর্বিবেচনার দাবি নাগরিক কমিটির। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামীকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে গেজেট প্রকাশ করা হবে। এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে চিফ হুইপ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। ইফতেখার রেজার রিপোর্ট। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, যাতে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা। সরকার দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার ভোটের স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনের ভিত্তিতেই বিজয়ী ঘোষণা করা হবে এবং দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 24 অগাস্টে যেটা কনক্লুড হলো এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো হ্যাঁ, ভোট কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে। আর সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মধ্য দিয়ে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে বলেও জানান তিনি। আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে এখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ। 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এবং স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং যদি কোনো সদস্য যিনি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিসেবে আছেন তিনি ভোট দেওয়া, ওগুলো আমরা লাইভ দেখাবো। তারপর সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হবার 5 মিনিট আগে আমরা সেই লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফলের পরে সেখানে ফল ঘোষণা করা হবে। এই পর্যন্ত আমরা লাইভ দেখাবো কালকে। চিফ হুইপ আরও বলেন, 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকালকে একটা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা রিট খারিজ করায় নির্বাচন নিয়ে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা রিট খারিজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এর আগে এ বিষয়ে যতগুলো রিট হয়েছে তা পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া কোনো বিষয়ে পুনরায় রিট আবেদন সাধারণত গ্রহণ করেন না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ইউনুস আলী আকন্দের রিট খারিজ হওয়ার পর আজ আইনজীবী সাইফুল আলম ফুয়াদের রিটও খারিজ করেছে হাইকোর্ট। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি, এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশি নাগরিক সহ 9 জন মারা গেছে।
চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলে উঠেছিল তারা। ভোরে আগুন লাগার পর ঘন ধোঁয়ায় আটকা পড়ে অনেকে। প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারুক হোসেন। ভোররাত কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে হঠাৎ আগুন। ঘুমন্ত অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত ছড়িয়ে পড়া আগুন ও ঘন ধোঁয়ায় হোটেলের বিভিন্ন কক্ষে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 4টি গাড়ি। উদ্ধার কাজে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও। প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হলেও হোটেল থেকে ৯ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহত বাংলাদেশি নাগরিকেরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে হোটেলটিতে অগ্নি নিরাপত্তার মৌলিক ব্যবস্থার ঘাটতির বিষয়টি উঠে এসেছে। আগুনের সূত্রপাত ৩য় তলায় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হলেও সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। চিহ্নিত করা সম্ভব নয়। ১০০ দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে ২ নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে হোটেল মালিক ও কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে ঘটনার পর থেকে তারা পলাতক। কলকাতার এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের সঠিক কারণ জানতে চলছে তদন্ত। ফারুক হোসেন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মৃত ৫ বাংলাদেশির মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়, একজন সাভারের বাসিন্দা। স্বজনদের হারিয়ে চলছে আহাজারি। মৃতদের মধ্যে রয়েছে আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। দেবাশিস দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। স্বজনরা জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩রা আগস্ট দেবাশিস বেঙ্গালুরু গিয়েছিলেন। আজ স্বজনদের নিয়ে দেশে ফেরার কথা ছিল তার। দীর্ঘদিনের সহকর্মীর এমন করুণ মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান গণমাধ্যম কর্মীরা। সান্ত্বনা জানান পরিবারের সদস্যদের। মৃতদের মধ্যে রয়েছে সাভারের আমিনবাজারের আহমেদ বাবু নামে আরেক যুবক। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি পাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। দেবাশিস দত্ত বন্ধু সহকর্মী সবকিছু ছিল আমার, তবে তার এই আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। বিশাল দুঃখজনক সংবাদ। তিনি আমাদের এলাকার আমার একজন অভিভাবক ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার কাল অতিক্রম করছে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন অর্থ বছরে সরকারের উন্নয়ন অগ্রাধিকার ঠিক করতে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যার মোট ব্যয়ের ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা। 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেখানে মোট ব্যয় আছে ৯,৩৩৩ কোটি ৫৮ লক্ষ টাকা। গত ১৮০ দিনে আমরা কতগুলো কাজ প্রায়োরিটির ভিত্তিতে ঠিক করেছি। তার মধ্যে একটা বড় কাজ ছিল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ফ্রেমওয়ার্কটা তৈরি করা।
এইখানে এটার গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, এটা কেবল পরিকল্পনা নয়, এটা বাস্তবায়নের একটা নির্দেশিকা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে মেরামত করার কাজ করছে সরকার এবং জ্বালানি খাতে নানা পরিকল্পনার মধ্য দিয়ে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিকে একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে। ফলে আমাদেরকে একটা পুনরুদ্ধার কাল পার হতে হবে এবং সেখান থেকে একটা উত্তরণের পর্ব পাড়ি দিতে হবে। এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ, তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত একটা বড় চ্যালেঞ্জ, যেখানে ইতিমধ্যে এটাকে একটা আমদানি নির্ভর ব্যবস্থায় পরিণত করা হয়েছিল আর লুটপাটের এক বিশাল ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এখন সেই জায়গা থেকে তো রাতারাতি সৃষ্টিপেটের পরিবর্তন করা যাচ্ছে না। এছাড়াও 5 বছর মেয়াদী উন্নয়ন ও সংস্কারের অর্থনৈতিক কৌশলপত্রের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সরকার সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন কথা বলেন। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা করেন রিজভী। নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরো যত বাধা, আরো যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে। চলতি অর্থবছরেই দৃশ্যমান হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কর্মযজ্ঞ। এতে চীন, ভারত কিংবা নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কারিগরি সহযোগিতা চাওয়া হবে। তবে পরিকল্পনা বাস্তবায়নে ভাবা হচ্ছে দেশীয় অর্থায়নের কথা। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। দেশের উত্তর জনপদের মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে আছে তিস্তা। আবার এই তিস্তার ভয়াল রূপ দুর্ভোগেরও অন্য নাম। 2020 সালের দিকে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব ও উদ্যোগ আলোচনায় এলেও ভূ রাজনীতি, প্রকল্পের অর্থায়ন নিয়ে টানাপোড়েন এবং জটিল কূটনৈতিক সম্পর্কের কারণে বারবার আটকে যায় এই পরিকল্পনা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে পানি সম্পদ মন্ত্রী জানালেন, এবার দৃশ্যমান হতে চলেছে এই মহাপরিকল্পনা। আমাদের স্টাডির কাজ চলছে, পাশাপাশি আমরা বাহিরের অনেকের টেকনিক্যাল সাপোর্ট চেয়েছি, অনেক দেশের, সেটা ইন্ডিয়া, নেদারল্যান্ড বা অন্য কোনো দেশ যদি আমাদেরকে সেই সহায়তা করেন, সব কিছু মিলে আমরা একটা ডিটেলড স্টাডি রিপোর্ট কমপ্লিট করে ডিজাইন প্ল্যানে এগিয়ে যাব। এই অর্থ বছরেই জাতির সামনে এই তিস্তা প্রকল্পটাকে আমরা সামনে নিয়ে আসব এবং এটাকে দৃশ্যমান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই প্রকল্পের অর্থায়ন নিয়েও কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়তোবা এভারেজ প্লাস মাইনাস 15,000 কোটি টাকা লাগতে পারে। না, এটা আসবে কোত্থেকে বা এটার অর্থায়নটা এখন পর্যন্ত দেশীয় আমরা যেখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার ক্ষেত্রে জিওবি ফান্ড 35,000 কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনাকে দেখতে হবে যে তিস্তা প্রকল্প করার জন্য টাকার জোগান বা তিস্তা মহাপরিকল্পনা করার জন্য আমাদের 15,000 কোটি টাকা পদ্মা ব্যারেজের চেয়ে কম। তো এটা আমরা জিওবি ফান্ড থেকে আমরা দিতে পারবো। পশ্চিমাঞ্চলের পানি সংকট দূর করা, সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ রাখতে রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প ফেব্রুয়ারির মধ্যেই উদ্বোধন হচ্ছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। প্রায় 35,000 কোটি টাকার 7 বছরের প্রকল্প আমরা একটাকে পাশ করেছি। আগামী বছরের প্রায় প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজের শুভ উদ্বোধন করবেন এবং কাজ চলমান হবে, কাজ শুরু হবে 27-এর প্রথম মাসের দিকে, প্রথম বা সেকেন্ড মাস বা প্রথম দিকে এটা পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজের কাজ। এছাড়া দখলকৃত খাল ও নদী উদ্ধারে সরকারের কঠোর হবার কথা তুলে ধরেন মন্ত্রী। যারা খুব বেশি প্রভাব বিস্তার করতে চাইবে কোনোভাবেই, তারা যেন সরকারি জায়গায় দখল করে
সেখানে অবস্থান করতে পারবে না, কারণ ওনাদের তো পেপারস নাই। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদী ভাঙন রোধে সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। অবস্থানে চলে গেছে কেন আমরা দেখছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপ্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা হয়েছে। বিকেলে রাজধানীর আইইবি ভবনে আয়োজিত এ সভায় প্রকল্প দুটির কারিগরি ও অর্থনৈতিক বাস্তবতা, পরিবেশের উপর প্রভাব এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভার প্রধান অতিথি ছিলেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে নানা দিক বিবেচনায় নিয়েই প্রকল্প নেওয়া উচিত বলে জানায় আলোচকরা। মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন নাগরিক কমিটির সদস্যরা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। বক্তারা বলেন, জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সকলেই আশা সকল নাগরিকের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে একটি যুগোপযোগী ও মানবাধিকার সহায়ক আইন পাশ করতে হবে। কিন্তু সরকার জন আকাঙ্ক্ষাকে পাত্তা না দিয়ে একতরফাভাবে এই আইন পাশ করতে যাচ্ছে, যা শেষ বিচারে নাগরিকের অধিকার সুরক্ষা দেবে না। আমরা নিরাপত্তা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদের কেউ কিন্তু এই জিনিসটা বলেনি, বরং উল্টাটা বলেছে। বলে, তোমাদের দলীয় কামড়াকামড়ির জন্য, তোমরা ফয়সালা আদায় করার জন্য আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করছে এবং আমরা বিপদে পড়ছি, আমাদের এটা প্রয়োজন নেই। এই ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল। সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। This is a tangible evidence the deep state is still in full power and in full control. দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভুইয়া প্রথমবারের মতো অফিস করেছেন। সকাল 9টার দিকে তারা দুদকে প্রবেশ করেন। সকাল 10টার পূর্ব নির্ধারিত মত বিনিময় সভায় অংশ নেন, যেখানে দুদক সচিব সাইদুর রহমান ও মহাপরিচালক সহ উপপরিচালক পর্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 17 কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের 5 জন কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো। গত বছরের 5 মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মহসিন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ সহ অন্যান্য কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট 22 কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএসইসি। এই ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে বিএসইসি অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ফ্যাসিস্ট আমলের মতো 25টি এজেন্সি সিন্ডিকেট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার সাধারণ সদস্যরা। দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের সরকারের সময়ে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 49টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারাগারে আছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে সিন্ডিকেট করা হচ্ছে। এ সময় জানানো হয়, আগে সিন্ডিকেটের তালিকায় অন্তর্ভুক্তির জন্য 5 কোটি টাকা চাওয়া হলেও এবার চাওয়া হচ্ছে 17 কোটি টাকা। তাই অভিবাসন প্রক্রিয়া সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।
নড়াইলে 5 বছরের শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ে সন্তোষ জানিয়েছে শিশুটির পরিবার। তাদের দাবি দ্রুত রায় কার্যকর করা হোক। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ সামিদুল ইসলাম এ রায় দেন। মামলার এজাহারে জানা যায়, গত 20 জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে 5 বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় রবিউল। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা করেন। ওই দিন সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আসামি রবিউল ইসলাম ওরফে রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। এই যে রায় হয়েছে, এই রায়তে আমি খুশি, কিন্তু এখন এই রায় অতি দ্রুত কার্যকরের জন্য আমি আইনের কাছে এবং সরকারের কাছে দাবি জানাই। কার্যকর হোক, আমি চাই রায়টা হয়েছে দ্রুত, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি সরকারের কাছে দাবি রাখতে চাই যে দ্রুত যেন কার্যকর হোক। অর্থনীতির খবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার এখন কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে হালাল অর্থনীতি বড় ভূমিকা রাখতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত মালয়েশিয়া বাংলাদেশ বাজার সংযোগ এবং বাংলাদেশে হালাল শিল্পের ব্যবহার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আক্রমণাত্মক না হলে বিপদ ঘটতে পারে বাংলাদেশ দলের। তাই তাদের কৌশলগতভাবে অজিদের বিপক্ষে শান্তদের আক্রমণাত্মক ক্রিকেটের পরামর্শ দিয়েছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এনটিভিকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি প্রশংসায় ভাসিয়েছেন তার পুরনো শিষ্য তাসকিন আহমেদ হাসান মাহমুদদের। কুশলী আসিরের রিপোর্ট। বাংলাদেশের পেস বোলিংকে নতুন উচ্চতায় নিতে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির তত্ত্বাবধানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা নিজেদের পরিশীলিত করেছেন, উঠে এসেছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। তাই অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বাংলাদেশের পেসারদের দাপট দেখে গর্বিত ডোনাল্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামার পরামর্শ দিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো সত্যি অবিশ্বাস্য। তবে এটা সত্য, দ্বিতীয় টেস্টে অজিরা কঠিন লড়াইয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইবে। আমি যদি বাংলাদেশের ড্রেসিং রুমে থাকতাম, অবশ্যই দলের প্রতি আমার বার্তা থাকতো রক্ষণাত্মক না হয়ে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা। শুধু মানসিকভাবে নয়, কৌশলগত দিক থেকেও আক্রমণাত্মক মনোভাব থাকতে হবে, যেমনটা প্রথম টেস্টে ছিল। ডারউইন টেস্টে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। যদিও তাসকিন আহমেদকে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। বাংলাদেশের পেস ইউনিটের প্রধান হিসেবে তাসকিন আহমেদ অনবদ্য। 5-6 উইকেট পাননি, তবে প্রথম টেস্টে তার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। আর হাসান মাহমুদের কাউন্টি ক্রিকেট তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি শরীফুল ইসলামকেও কাউন্টি খেলতে দেখতে পাবো। বাংলাদেশের এই জয় শুধু একটি টেস্ট ম্যাচের জয় নয়, বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। আর সেই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ। কুশলী আসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ একাদশে না থাকলেও দলের জয় উপভোগ করেছেন শরীফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই পেসার জানিয়েছেন, সিরিজ জয়ের জন্য সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত বাংলাদেশ দল। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে। না,
আমরা তো টার্বাইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই সুইটেবল। এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রচুর টুরি করে, বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। কাল রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আয়োজনে প্রস্তুত ইসি, শপথ 21 আগস্ট। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 9 জনের 5 জনই বাংলাদেশি, কুষ্টিয়ায় সাংবাদিক পরিবারের স্তব্ধতা। একনেকে 10 প্রকল্প অনুমোদন, গ্রামীণ উন্নয়নে 5,000 কোটি টাকা বরাদ্দ। মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইনের খসড়ায় জন আকাঙ্ক্ষা উপেক্ষিত, পুনর্বিবেচনার দাবি নাগরিক কমিটির। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।